দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন শক্তি হিসেবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে বাংলাদেশ। ভারতের পুরনো মিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লজ্জাজনক পতনের পর রাজনৈতিক পালাবদলে রীতিমতো বিপদে নয়াদিল্লি। কাজে আসছে না বিশ্বস্ত প্রতিবেশী তত্ত্ব কিংবা নতজানু হয়ে থাকার রীতি। ১.৫ দশক পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে বাংলাদেশ, তবে শর্তহীন নয়। ঢাকার স্পষ্ট দাবি, ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, দিতে হবে ক্ষতিপূরণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এসব কৌশলী পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে এখন আর নিয়ন্ত্রণ নয়, বাংলাদেশকে দিতে হবে যথাযথ সম্মান। ভারতের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু মুসলিমদের উপর সহিংসতা, বৈষম্য, নিপীড়ন দিন দিন বেড়েই চলেছে। এ নিয়ে সম্প্রতি ঢাকা থেকে ভারতের সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মুখপাত্র রণধীর জয়সওয়ালের বরাতে জানায় যে পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে করা মন্তব্য ভারত প্রত্যাখ্যান করছে। অনেকের মতে ভারতের এমন জবাব দেখে মনে হচ্ছে তারা যেন কাউকেই তোয়াক্কা করে না, এমনকি তারা কোনো অপরাধ করলেও তার কোনো জবাবদিহি নেই, ঠিক যেন তারা এই অঞ্চলের আরেক ইসরায়েল। অথচ ভারতের অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন, এমনকি কেউ কেউ ভারত থেকে ইসলাম মুছে ফেলার ডাকও দিচ্ছেন। এবার বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে পাকিস্তান, আবার চীন দিচ্ছে বাংলাদেশকে অস্ত্র। এখন কোন দিকে যাবে নয়াদিল্লি, বাবা নরেন্দ্র মোদী? সব দিক মিলিয়ে কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীরও এমন একটি সময় আসবে, শেখ হাসিনার মতো পালানোর জায়গা থাকবে না। যেখানে বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় রয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী এমন একটি সময় আসবে ভারত থেকে পালিয়ে অন্য কোনো দেশেও যেতে পারবে না। এটাই হচ্ছে ডক্টর ইউনূসের খেলা। বুঝতে হবে একজন ডক্টর প্রফেসর আর একজন চা বিক্রেতার ভিতরে কতটুকু পার্থক্য। এটা হচ্ছে ব্রেন্টের খেলা। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর কিভাবে পাকিস্তান আর ভারতের বড় ভাই হয়ে উঠেছে, আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। যেখানে বাংলাদেশকে অন্যান্য দেশেরা গণতও না, ডক্টর ইউনূস স্যার আসার পরে প্রত্যেকটা রাষ্ট্র বাংলাদেশকে এখন গণতে হয়। সুপ্রিয় দর্শক, এদিকে সংখ্যালঘু মুসলমানদের ধ্বংসের উৎসবে মেতেছিল ভারত, এবার কঠিন জবাব দিয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার না করেও ভারত মাথা ঘামিয়েছিল, এবার সারা ভারতের মুসলমানদের উপর কঠিনভাবে অত্যাচার শুরু করেছে নরেন্দ্র মোদী। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় ভবনের জানালায় ঝুলে থাকা হালকা আলোয় কাঁপছে এক নতুন স্বপ্নের রেখা। এই শহর একদিন ছিল আগুনে মোড়া, স্বাধীনতার লাল সূর্য যেখানে উকি দিয়েছিল গোলাগুলির ধোঁয়ার ভেতর দিয়ে। আজও সেই শহরে আগুন জ্বলছে, তবে এবার তার শিখা নয়, তার রাজনীতির তৃপ্ত আলো। ইতিহাসের নতুন অধ্যায়ে কলম হাতে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল জয়ী। কিন্তু আজ তার পরিচয় কেবল অর্থনীতিবিদ নন, বরং এক জাতির কূটনৈতিক অভ্যুত্থানের স্থপতি। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই দুই ধরনের মেরু ছিল। এক পক্ষ দেশের নীতি নির্ধারণ করত ভারতের দিকে চেয়ে, যেন দেশটি একটি করদ রাজ্য। আরেক পক্ষ ছিল যারা বাংলাদেশকে ফিরে নিতে চেয়েছিল পাকিস্তানের আদলে ধর্মভিত্তিক এক রাষ্ট্রচিন্তার দিকে। এই দুই বিপরীত ডগমার মাঝে পড়ে জনগণ হারিয়েছে তাদের স্বাধীন চেতনা, তাদের জাতীয় গর্ব। কিন্তু এই অবস্থান থেকে ছিটকে বেরিয়ে এসেছেন একজন মানুষ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস।
তিনি প্রমাণ করে চলেছেন বাংলাদেশ মানেই বাংলাদেশ। ভারত হোক বা পাকিস্তান, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার শর্তে। নতুন সরকারকে অনেকেই ভারত বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রোপাগান্ডা কর্পূরের মতো উড়ে গেছে যখন ইউনূস সরকার সরাসরি পাকিস্তানকে বলেছে 1971 সালের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং বাংলাদেশের পাওনা $4.5 বিলিয়ন ক্ষতিপূরণ ফেরত দিতে। পাকিস্তানকে ক্ষমা চাওয়া, পাওনা টাকা ফেরতের দাবি তুলে প্রফেসর ইউনূস একটি দুরন্ত কূটনীতিক চাল চালিয়েছেন। কূটনীতির এই ধারা বোঝাচ্ছে বাংলাদেশ কারো অধীনস্থ নয়, হবে না। যদি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়, ক্ষতিপূরণের দাবিতে সম্মতি দেয়, তাহলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলে এক ঐতিহাসিক মোড় আসবে এবং ঠিক এখানেই ভারতের উপর চাপ বাড়বে বহুগুণে। ভারত বহু বছর ধরে বাংলাদেশকে তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ব্যবহার করেছে। তিস্তা চুক্তি ঝুলে আছে দশকের পর দশক, সীমান্তে হত্যা চলছেই, অথচ দিল্লি তাতে নীরব থেকেছে। এমন এক সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা ভারতের কূটনৈতিক ভূমিকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। ভারতীয় জনগণ প্রশ্ন তুলতে পারে যে পাকিস্তান অতীত ভুল মেনে নিয়ে সম্পর্ক গড়ছে, সেখানে ভারত কেন এখনো দাদাগিরির ভূমিকায়? কেন তিস্তা নিয়ে কোনো অগ্রগতি নেই? কেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য সমগ্র বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করা হচ্ছে? এরকম মনোভাব মোদির রাজনৈতিক স্বার্থে এক অন্তর্ঘাত হয়ে উঠতে পারে। বছরের পর বছর আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে বাংলাদেশকে দেখা হয়েছে ভারতের ছায়া কিংবা পাকিস্তানের অতীত বলে, যেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ একটি ছোট ভাই মাত্র, যার সিদ্ধান্ত অন্যরা নেয়, যার পথ দেখায় প্রতিবেশীরা। কিন্তু সেই বদ্ধ চক্র ভেঙে বেরিয়ে এসেছেন একজন মানুষ, প্রফেসর ইউনূস। তার কূটনীতির চালে আজ দক্ষিণ এশিয়ার রাজনীতির নতুন প্রেক্ষাপট আঁকা হচ্ছে। বাংলাদেশ আর কারো ছোট ভাই নয়, আজ বাংলাদেশই হতে চায় বড় ভাই, পথ প্রদর্শক। শেখ হাসিনার বিদায়ের পর ভারত যখন পুনঃপ্রতিষ্ঠার পথ খুঁজছে, তখনই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এই সম্ভাবনা নতুন করে আঘাত হানছে দিল্লির কৌশলে। মোদী প্রশাসনের ওপর চাপ বাড়ছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিদ্রূপ। ভারত যা পারেনি ইউনূস তাই করে দেখাচ্ছেন। তাকে ভারত বিরোধী প্রমাণ করার ব্যর্থতা এখানেই প্রকট হয়ে উঠেছে। ইউনূসের ইন্টারভিউগুলোর সারাংশ, আমাদের সম্পর্ক হবে ন্যায়ের ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে নয়। এই নীতিই আজ তাকে জনগণের আস্থার কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। বিকেলটা এখন আর আগের মতো শান্ত নয়। সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়েছে, রাস্তায় ছায়া দীর্ঘ হচ্ছে, বাতাসে এক অদ্ভুত উত্তেজনা। পাখিরা ফিরছে নীরে, শহরের আকাশে গাঢ় নীলের আভাস। বঙ্গভবনের জানালায় তখনও আলো ঝলমল। বাংলাদেশ আজ এক নতুন বিকেলের দিকে এগোচ্ছে, যার শেষ নেই, যার শুরু এক আত্মবিশ্বাসে। বন্দর, শহর, প্রান্তর সবখানেই শোনা যাচ্ছে একটাই কথা, বাংলাদেশ কারো ছায়া নয়। ইউনূস কেবল বিদেশ নীতি বদলাচ্ছেন না, বদলে দিচ্ছেন জাতির আত্মপরিচয়। অথচ ভারতের অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন, এমনকি কেউ কেউ ভারত থেকে ইসলাম মুছে ফেলার ডাকও দিচ্ছেন। এগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে স্পষ্টই উঠে আসছে। ভারতে বর্তমানে মুসলিমদের নিরাপত্তা ও মৌলিক অধিকার মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। গুজরাট থেকে দিল্লি, আসাম থেকে উত্তরপ্রদেশ, সর্বত্র মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের ঘটনা ক্রমাগত বাড়ছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো যেন এক প্রকার সংখ্যালঘু দমন উৎসবেই মেতে উঠেছে। দেশটির শাসক দল বিজেপি এক দেশ এক ধর্ম নীতিকে বাস্তবায়নের উদ্দেশ্যে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব কর্মকাণ্ড চালাচ্ছে, তা গভীর উদ্বেগের বিষয়। সম্প্রতি মিডল ইস্ট মনিটরের প্রকাশিত একটি তথ্যচিত্রে এসব নিপীড়নের ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে একজন সাক্ষাৎকারদাতা বলেন, বিজেপির উদ্দেশ্য হল এক দেশ এক ধর্মনীতি কার্যকর করা। তার মতে মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হতে চায়, কারণ এতে তারা ভোট পাবে বলে বিশ্বাস করে। বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, দেশটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বর্তমানে নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। বসত বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ, ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি ও প্রকাশ্য রাস্তায় বোরকা পরা নারীদের হয়রানির মতো ঘটনা অহরহ ঘটছে, যা অনেক ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে।
এদিকে উত্তরপ্রদেশ রাজ্যে মুসলিম নির্যাতনের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। রাজ্যের মুজাফফরনগর এলাকায় একজন মুসলিম নারীর হিজাব জোরপূর্বক খুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর স্থানীয় মুসলিম জনগণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর প্রকাশ্যে হামলার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, যা নেটিজেনদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে দেখানো হয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তথাকথিত ক্র্যাকডাউনের নামে মুসলিম জনগোষ্ঠীর উপর দমনপীড়ন চালাচ্ছেন। কট্টর হিন্দুত্ববাদী দর্শনের অনুসরণে তার দল পরিকল্পিতভাবে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ব্যাপক হারে তাদের আটক করা হচ্ছে, মসজিদ, মাদ্রাসা ও বাড়িঘর ধ্বংস করা হচ্ছে, বহু মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। বন্দীদের সঙ্গে অমানবিক আচরণ এখন যেন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি ভারতের আরেক রাজ্য উত্তরাখণ্ডে ১৭০টিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের ফররুখবাদ জেলায় ১৬ এপ্রিল মোহাম্মদ রেহান ও প্রগতি নামের ভিন্ন ধর্মের এক যুগল জেলা কোর্টে তাদের বিয়ে নিবন্ধন করতে যাওয়ার সময় কিছু উগ্রবাদী হিন্দুরা তাদের ঘিরে শারীরিকভাবে আক্রমণ করে। এ সময় ওই নারী বোরকা পরেছিলেন, যা হামলাকারীদের আরও ক্ষিপ্ত করে তোলে। তারা রেহানকে বাইক থেকে টেনে নামিয়ে তাকে মারধর করতে শুরু করে। ভারতে মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতে চলমান নিপীড়নের অংশ হিসেবে ভেঙে ফেলা হচ্ছে বহু পুরনো মসজিদ। ওয়াকফ সম্পত্তির মতো বিষয়গুলোকে কেন্দ্র করে মুসলিমদের উপর একের পর এক দমনমূলক আইন প্রণয়ন করা হচ্ছে, যা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছে। এসব কার্যকলাপের যেন কোনো জবাবদিহিতা নেই। তবে এসব ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন, পাশাপাশি ঘরে বাইরে প্রতিবাদেও অংশ নিয়েছেন। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।